আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসটা কাদের জন্য সেটা একটু বলে নিই। আজকের ক্লাসটা হচ্ছে যারা 2024 সালে জিএসটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটা। সো যারা যারা অলরেডি ভিডিওটা প্লে করছো তাদেরকে আমি একটু বলবো যে ভাইয়া ক্লাসটাতে একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও। লাইক শেয়ার করার কারণটা একটু বলি। এটা আসলে আমি গতকালকে রিয়ালাইজ করলাম। গতকালকে আমি এই ক্লাসটা রেকর্ড করেছি, বুঝছো? ক্লাসটা মোটামুটি তখন গতকালকে 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছিল। তো ক্লাসটা রেকর্ড করেছি, রেকর্ড করার পরে সবকিছু ওকে আছে, বাট লাস্টে সেভ করতে ভুলে গিয়েছি। তাহলে দেখো, গতকালকে আমি 1 ঘন্টা ক্লাস করলাম, তারপরে সেভ করতে যখন ভুলে গেছি তখন তাহলে ওই 1 ঘন্টা পুরো আমার বিফলে চলে গেল। তো মারাত্মক একটা কষ্ট হয়েছে গতকালকে এই ক্লাসটা রেকর্ড করতে গিয়ে। আমার ইচ্ছা করতেছিল না যে আমি আজকে আর এই ভিডিওটা করি বা এই ভিডিওটা পুনরায় শুট করি, বাট তারপরও আমি তোমাদের তোমাদের কথা ভেবে, তোমাদের কথা ভেবেই কিন্তু ক্লাসটা রেকর্ড করা। কারণ তোমাদের ভিতরে বেশ কিছু স্টুডেন্ট আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছিল যে ভাইয়া এই শেষ মুহূর্তে অর্গানিকের জন্য একটু আর কি আপনি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেন। তো তোমরা যারা আছো এরকম যে শেষ মুহূর্তে অর্গানিকের কোশ্চেন ব্যাংক ক্লাস চাচ্ছ, তাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা আপলোড করা। আর দেখা যাচ্ছে যে অনেকে হয়তো কোর্স কিনতে 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 হতাশ হয়ে গেছো, এখন আর কোর্স কিনতে পারছো না, বা মনের মতো আহ তোমার যে কন্টেন্ট সেটা তুমি তোমার কোর্সে পাচ্ছ না। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে? সো আমি সবাইকে বলবো ভাইয়া একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু করো, তাহলে হবে কি আমিও একটু ইন্সপায়ার্ড হবো যে না ঠিক আছে, আমার ছেলে মেয়েরা আমার ক্লাস করতেছে দেখতেছে, ঠিক আছে, তাদের জন্য আমি আরো ভিডিও করি, ইন্সপায়ার্ড হবো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলোই আমাদের ইন্সপায়ারেশন, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আমরা মূল ভিডিওতে চলে আসি। দেখো, আজকের টপিকটা হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন ব্যাংক সলভ করবো আমরা। তো এখানে মোটামুটি আজকে আমরা 33টা কোশ্চেন সলভ করবো। খুবই সুন্দর একটা নম্বর, 33টা কোশ্চেন সলভ করবো। এই 33টা কোশ্চেন সলভ করার মধ্যে আমরা মোটামুটি 50টা টপিক শিখে ফেলবো, 50টার বেশি টপিক শিখে ফেলবো। হয়তো তোমরা আমার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এর আগে করো নাই, আমি একটু অফলাইনে বেশি পড়াই। তো আমার কোশ্চেন ব্যাংক সলভিং এর টেকনিকটা কেমন সেটা একটু তোমাকে বলি। আমার কোশ্চেন ব্যাংক সলভিং এর টেকনিকটা হচ্ছে এরকম যে আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করাবো, কোশ্চেন ব্যাংক তো সলভ হলোই, তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেনটা সলভ করাচ্ছি ওই কোশ্চেনের কনসেপ্টটা পর্যন্ত আমি বুঝাই দেবো, এবং ওখান থেকে এক্সট্রা কি কি আসতে পারে সেগুলোও বলবো। তার মানে দেখো, একটা কোশ্চেন সলভ করতে গিয়ে আমাদের 3টা জিনিস হয়ে গেল, কোশ্চেন ব্যাংক সলভ করা হয়ে গেল, কনসেপ্ট পড়া হয়ে গেল, আর এক্সট্রা জিনিসপত্র পড়া হয়ে গেল। অর্থাৎ সুন্দর একটা রিভিশন হয়ে গেল। আর এই যে শেষ মুহূর্ত, এই শেষ মুহূর্তে এই ধরনের রিভিশন কিন্তু খুবই 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 দরকার, ঠিক আছে? ওকে, তো যারা যারা ক্লাসটা দেখতেছো, এই পর্যন্ত দেখা শুরু করেছো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে খাতা কলম থাকলে খাতা কলম নিয়ে বসে পড়ো, এবং ক্লাসটা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারো। হুম, আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। হ্যাঁ, আমরা পড়াশোনা শুরু করি। ওয়েট, আচ্ছা, হুম, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন বলছে কি, কোন অ্যালকাইল ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সর্বাধিক? দেখেন, কোন অ্যালকাইল ফ্রি রেডিকেলটির স্থায়িত্ব সর্বাধিক বলছে, তাই না? আচ্ছা, এখন দেখেন, আমরা সবাই জানি যে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব ক্রম কত ভাইয়া? 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন এটা অনেকেরই আমাদের মনে থাকে না, বা অনেক পেইন হয় যে আসলে ভাই এটা কিভাবে মনে রাখবো, এটা কেমনে মনে রাখা যায়, ঠিক আছে? এটা আমাদের অনেকেরই মনে থাকে না। তো দেখেন, আমি এখন আপনাদের একটা ট্রিক্স দেখাবো, ঠিক আছে? আমি আপনাদের একটা ট্রিক্স দেখাবো, এই ট্রিক্সটা মাথায় থাকলে পরে আমার বিশ্বাস যে আপনারা ইজিলি পারবেন, ইজিলি মাথায় রাখতে পারবেন যে ফ্রি রেডিকেলের স্থায়িত্বক্রম কোনটা, কার্বোক্যাটায়নের স্থায়িত্বক্রম কোনটা, কার্বন আয়নের স্থায়িত্বক্রম কোনটা, এটা আপনারা ইজিলি পারবেন। ওকে, আচ্ছা, আমি এখন আপনাদের ট্রিক্স দেখা হচ্ছি। ওকে, খেয়াল করেন ভালো করে। আচ্ছা, তো আমাদের কাছে কি কি জিনিসপত্র আছে ভাইয়া? আমাদের কাছে জিনিসপত্র আছে 3 প্রকার। কি কি আছে বলেন তো? ফ্রি রেডিকেল আছে, কার্বোক্যাটায়ন আছে, আর কার্বন আয়ন আছে, রাইট? আচ্ছা, তাহলে ফ্রি রেডিকেল সবার আগে মনে রাখবেন যে ফ্রি রেডিকেল হচ্ছে সবার আগে। আমরা প্রথমে মনে রাখবো ফ্রি রেডিকেল, তারপরে মনে রাখবো কার্বোক্যাটায়ন। কি মনে রাখবো ভাইয়া? কার্বোক্যাটায়ন। তারপরে মনে রাখবো আমরা কার্বন আয়ন। কি মনে রাখবো আমরা? কার্বন আয়ন বা কার্বন আয়ন। ওকে, আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, এদের প্রত্যেকের 2টা ক্রম আছে, একটা হচ্ছে আপনার স্থায়িত্ব ক্রম, আর একটা হচ্ছে আপনার সক্রিয়তা ক্রম। তো আমরা ফার্স্ট অফ অল সক্রিয়তা ক্রম মনে রাখবো। কি মনে রাখবো ভাইয়া? সক্রিয়তা ক্রম মনে রাখবো। আর একটা হচ্ছে আপনার স্থায়িত্ব ক্রম, ঠিক আছে? তো সক্রিয়তা ইংরেজি কি ভাইয়া বলেন তো একটু? সক্রিয়তা ইংরেজি কি?
সক্রিয়তা ইংরেজি হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, কি বললাম, অ্যাক্টিভিটি। আর স্থায়িত্ব ইংরেজি কি? স্থায়িত্ব ইংরেজি হচ্ছে আপনার স্টেবিলিটি, স্টেবিলিটি। ওকে, আচ্ছা। তো দেখেন এই যে ফ্রি রেডিকেলের সক্রিয়তা ক্রম কি? ফ্রি রেডিকেলের সক্রিয়তা ক্রম আমরা এভাবে মনে রাখবো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, কিভাবে মনে রাখবো তাই তো? দেখেন খেয়াল করেন ভালো করে যে সক্রিয়তা ইংরেজি কি? অ্যাক্টিভিটি। সক্রিয়তা ইংরেজি কি ভাইয়া? অ্যাক্টিভিটি। উচ্চারণ করতে গেলে কি আসতেছে? এক আসতেছে। এক এক মানে কি? ওয়ান ওয়ান আসতেছে না? তাহলে মাথায় রাখবো ফ্রি রেডিকেলের সক্রিয়তা ক্রম বা অ্যাক্টিভিটি সিরিজ কই? আগে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি। মনে থাকবে? আচ্ছা, এখন আপনারা ভালো করেই জানেন যে সক্রিয়তা ক্রম এবং স্থায়িত্ব ক্রম পরস্পর কেমন? বিপরীত। তাহলে বিপরীত যদি হয় তাহলে স্থায়িত্ব ক্রম কি হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন মাথায় রাখবেন ফ্রি রেডিকেল এবং কার্বোক্যাটায়ন হচ্ছে ভাই ভাই, ঠিক আছে? এরা হচ্ছে আপন ভাই। তো আপন ভাইদের মধ্যে কি থাকে? মিল মহব্বত থাকে, তাই না? অর্থাৎ এদের দুজনের সবকিছু কি হবে? সেম হবে। অর্থাৎ কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তা ক্রম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, রাইট? আচ্ছা, আর স্থায়িত্ব ক্রম কি হবে ভাইয়া? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার দেখেন কার্বোক্যাটায়ন মানে কি? পজিটিভ। কার্বনায়ন মানে কি? নেগেটিভ। পজিটিভ নেগেটিভ পরস্পর কেমন ভাইয়া? শত্রু। শত্রুদের সব বৈশিষ্ট্য কেমন হয়? বিপরীত হয়। তাহলে কার্বনায়নের ক্ষেত্রে সক্রিয়তা ক্রম হবে কার্বোক্যাটায়নের বিপরীত, অর্থাৎ 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর স্থায়িত্ব ক্রম কেমন হবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন দেখেন এইখানে বলছে কোন অ্যালকাইল ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সর্বাধিক? ফ্রি রেডিকেলের স্থায়িত্ব কার স্থায়িত্ব বেশি হয়? 3 ডিগ্রি স্থায়িত্ব বেশি হয়। 3 ডিগ্রি কই আছে? দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো। এই যে ডি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে চলে যায়। দেখেন তো, বেঞ্জিনের সহিত CH3Cl এবং AlCl3 বিক্রিয়ায় নিচের কোনটি একটি অন্তর্বর্তী যৌগ? ওকে, আচ্ছা, কোশ্চেনটা কোথায় কোথায় আসছে দেখে নেন। এখন খেয়াল করেন যে বেঞ্জিনের সঙ্গে আমরা কাকে কাকে যুক্ত করব? CH3Cl, এটা হচ্ছে আমাদের বেঞ্জিন, তার সঙ্গে আমরা যুক্ত করতেছি CH3Cl প্লাস AlCl3। ওকে, এই তো রিয়াকশন, তাই না? দেখেন তো এই রিয়াকশনটা দেখে আপনার কিছু কি মনে পড়তেছে? মনে পড়তেছে এইখানে AlCl3, ভালো করে খেয়াল করেন তো। এই যে AlCl3 আছে, এটা কি হিসাবে কাজ করে বলেন তো? প্রভাবক হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা, প্রভাবক হিসেবে কাজ করে, কারণ এটা কি অ্যাসিড? লুইস অ্যাসিড। এবং এই বিক্রিয়ার নাম কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। মনে আছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে হয় কি? এখানে CH3Cl ভাঙলে উৎপন্ন হয় CH3 প্লাস এবং Cl মাইনাস। ওই Cl মাইনাসটা আবার AlCl3 এর সঙ্গে যুক্ত হয়, কারণ AlCl3 কি হিসেবে কাজ করে? লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আর আমরা সবাই ভালো করেই জানি যে লুইস অ্যাসিড কি করতে পারে? ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, তাই না? আর ক্লোরিন মাইনাস এখানে কি আছে বলেন তো? এখানে আছে লোন পেয়ার ইলেকট্রন, রাইট? এখানে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে না? কিভাবে আছে একটু বুঝাই দিচ্ছি। ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, ক্লোরিন মাইনাস যখন হয় তখন কত হয়ে যায়? আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ 3s2, 3px2, 3py2, 3p, 3pz2। ঠিক আছে? আশা করি বুঝতেই পারতেছেন। তো দেখেন ক্লোরিন মাইনাসের আসলে 4 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। তো এই 4 জোড়া লোন পেয়ার ইলেকট্রনের ভিতর থেকে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন AlCl3 গ্রহণ করে, ফলে উৎপন্ন হয় আপনার AlCl4 মাইনাস, তাই কিনা? আচ্ছা, যাই হোক, এখন খেয়াল করেন এই যে CH3 প্লাস উৎপন্ন হইলো, তাহলে এটাকে কি আমরা অন্তর্বর্তী যৌগ বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে CH3 প্লাস কই আছে দেখেন তো? অপশন সি তে আছে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখেন, C5H12 এর মোট আইসোমার সংখ্যা কয়টি? ভাইয়া ভালো করে খেয়াল করেন, C5H12 এই জিনিসটা কি? এটা একটা অ্যালকেন, রাইট? এটা কি একটা অ্যালকেন। আচ্ছা, আমরা কি অ্যালকেনের সাধারণ সংকেত জানি? হ্যাঁ, আমরা সবাই জানি যে CnH2n প্লাস 2, রাইট? আচ্ছা, এটা দেখেই তো আমরা বুঝতে পারছি এটা একটা অ্যালকেন, তাই কিনা? এখন খেয়াল করেন ভালো করে যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি সমাণু সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স আছে। কি আছে? একটা ট্রিক্স আছে। আমি জানি না আপনারা সেই ট্রিক্সটা জানেন কিনা, বাট এই ট্রিক্সটা মাথায় রাখবেন আপনারা। সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রেই প্রযোজ্য। ট্রিক্সটা হচ্ছে 2n-4 প্লাস 1। এখন এখানে n ইকুয়াল টু কি? n ইকুয়াল টু কার্বন সংখ্যা। n ইকুয়াল কার্বন সংখ্যা মাথায় রাখবেন। এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই n এর মান 4 থেকে 7 এর মধ্যে। n এর মান কিসের মধ্যে? 4 থেকে 7 এর মধ্যে। ওকে, তাহলে টু দি পাওয়ার, এখানে দেখেন তো n এর মান কত? 5। তাহলে 5 মাইনাস 4
প্লাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল 3। তাহলে অ্যান্সার কি হবে? 3 হবে, রাইট? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকোহল ও গাঢ় HCl এর বিক্রিয়াটি কোন কৌশল অনুসরণ করে? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকোহল ও গাঢ় HCl এর বিক্রিয়াটি কোন কৌশল অনুসরণ করে? আচ্ছা, দেখেন তো কিছু মনে পড়ে কিনা। জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, তাই না? এটা কি বলেন তো? এটা হচ্ছে লুকাস বিকারক। মনে পড়ে আপনাদের? মনে পড়বে তো, আস্তে আস্তে সবই মনে পড়বে। এটা হচ্ছে লুকাস বিকারক, তাই না ভাইয়া? আচ্ছা, তো দেখেন এই যে লুকাস বিকারক আছে, এটাতে আমরা কি করি বলেন তো? আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করি, তাই কিনা? মনে পড়তেছে? হ্যাঁ, মনে পড়বে। আচ্ছা, এখন দেখেন এই বিক্রিয়াটা কেমনে হয়। ধরেন আমরা একটা অ্যালকোহল নিলাম, অ্যালকোহল তার সঙ্গে আমরা যুক্ত করলাম আপনার হচ্ছে HCl প্লাস এখানে জিঙ্ক ক্লোরাইড হচ্ছে প্রভাবক হিসাবে আছে। এখন খেয়াল করেন এখানে কি হয়, এই যে HCl আছে এখান থেকে ক্লোরিনটা গিয়ে এই ওএইচটাকে কি করে দেয়? প্রতিস্থাপন করে দেয়। ফলে উৎপন্ন হয় RCl প্লাস H2O, রাইট? আচ্ছা, এখন দেখেন এখানে বিক্রিয়াটা কেমনে হচ্ছে। এই যে HCl থেকে ক্লোরিন যাচ্ছে, তাহলে HCl টা ভেঙে যাচ্ছে, তাহলে উৎপন্ন হচ্ছে H প্লাস এবং ক্লোরিন মাইনাস। তাহলে ক্লোরিন মাইনাস এসে কি করতেছে? এই যে ওএইচটা আছে ওএইচটাকে প্রতিস্থাপন করতেছে। তাহলে দেখেন তো এখানে কি, এটা মাইনাস না? মাইনাস মানে কি? নিউক্লিওফাইল না? মাথায় রাখবেন N ফর নেগেটিভ আর N ফর নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল মানেটাই হচ্ছে নেগেটিভ। তার মানে একটা বিক্রিয়াতে যত নেগেটিভ জিনিসপত্র দেখবো সেগুলো কি? সব নিউক্লিওফাইল। তাহলে ক্লোরিন মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা এসে কি করতেছে আপনার এই যে ওইচ আছে এই ওইচটাকে সরায় দিচ্ছে, রাইট? এই ওইচটাকে কি করতেছে? সরায় দিচ্ছে, প্রতিস্থাপন করে দিচ্ছে। তাহলে বিক্রিয়াটা কেমন হয়ে যাবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখি তো সেটা আছে কিনা অপশনে। হ্যাঁ, অপশন এ, এই যে দেখেন অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি কারো কোনো কনফিউশন নেই। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখেন তারপরে কোশ্চেন কি বলছে, 5 নম্বর কোশ্চেনে বলছে যে CH3 হোল 3 C CH2 CH CH3। আচ্ছা, এখানে একটা 2 হবে, এখানে একটা 2 হবে, 2টা পরে নেয়। যাই হোক, এই অণুতে প্রাইমারি 1 ডিগ্রি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি কার্বন পরমাণুর সংখ্যা যথাক্রমে জিজ্ঞেস করছে আপনার কাছে। আচ্ছা, ভালো কথা, দেখি আমরা অ্যান্সারটা খুঁজে পাই কিনা। তো ফার্স্ট অফ অল এরকম টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমাদের দরকার কি? স্ট্রাকচার দরকার। কি দরকার ভাইয়া? স্ট্রাকচার বা গাঠনিক সংকেত দরকার। কার গাঠনিক সংকেত দরকার? এইখানে যে যৌগটা আছে তার গাঠনিক সংকেত দরকার। আচ্ছা, এখানে CH3 তিনটা আছে, অর্থাৎ CH3 তিনটা মানে হচ্ছে একটা কার্বনের সঙ্গে তিনটা CH3। লিখলাম আমরা তিনটা CH3, কোনো সমস্যা নেই। তারপরে আসলে কি CH2 লিখলাম আমরা, CH2, ভালো কথা। তারপরে আছে CH, তারপরে আছে আপনার CH3, তাই না? আচ্ছা, হোল 2 যেহেতু, তার মানে বুঝতে হবে যে এখানে এ একটা CH3 আছে। ওকে, এখন খেয়াল করেন যে এখানে আমাদের দেখি তো কয়টা কার্বন আছে। এক মিনিট, ওকে। দেখেন এখন এই যে কার্বনটা আছে এই কার্বনের দিকে খেয়াল করেন, এই কার্বনের সঙ্গে এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, মানে এই যে এই টোটালটা একটা অ্যালকাইল মূলক। অর্থাৎ এই কার্বনের সঙ্গে কয়টা অ্যালকাইল মূলক আছে ভাইয়া? 4টা অ্যালকাইল মূলক আছে। তাহলে এটা ডিগ্রি কত হওয়া উচিত? 4 ডিগ্রি হওয়া উচিত। তাহলে আমরা একটা অলরেডি 4 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই কার্বনের দিকে তাকান, এই কার্বনের সঙ্গে দেখেন এই পাশে একটা অ্যালকাইল মূলক আর এই পাশে আরেকটা অ্যালকাইল মূলক আছে, অর্থাৎ 2টা অ্যালকাইল মূলক আছে। তাহলে এই কার্বনটা নিশ্চয়ই 2 ডিগ্রি, সরি, এটা নিশ্চয়ই 2 ডিগ্রি, তাই না? আচ্ছা, তারপর দেখেন এই কার্বনের দিকে যদি তাকাই, এইখানে একটা CH3 আছে, এই একটা CH3, দুইটা, আর এই পাশে আরেকটা আপনার অ্যালকাইল মূলক আছে, রাইট? এই পাশে, এই যে এই পাশে। তো এখন আমরা বলতে পারি কি এই কার্বনের সঙ্গে কয়টা অ্যালকাইল মূলক আছে? 3টা অ্যালকাইল মূলক আছে। তাহলে এটা কয় ডিগ্রি ভাইয়া? 3 ডিগ্রি, রাইট? আর বাকি যে CH3 গুলো দেখতে পাচ্ছেন, মাথায় রাখবেন CH3 যে কার্বন সেটা অলওয়েজ 1 ডিগ্রি, সেটা অলওয়েজ কি 1 ডিগ্রি। তাহলে দেখি তো আমাদের CH3 কয়টা আছে? 1 2 3 4 5, 5টা CH3 আছে। তার মানে 1 ডিগ্রি কার্বন আছে কয়টা? 5টা। আচ্ছা, ওকে। তো এবার দেখেন খেয়াল করেন যে 2 ডিগ্রি বা সেকেন্ডারি, সেকেন্ডারি আছে কয়টা দেখেন তো? সেকেন্ডারি আছে একটা। 3 ডিগ্রি, 3 ডিগ্রি কয়টা আছে? 3 ডিগ্রি আছে একটা। 4 ডিগ্রি কয়টা আছে? একটা। তাহলে আলটিমেটলি দেখেন তো আমরা বলতে পারি যে আমাদের 1 ডিগ্রি আছে কয়টা? 5টা আছে। সেকেন্ডারি আছে একটা,
টারসিয়ারি আছে একটা এবং কোয়াটারনারি আছে একটা, তাহলে অ্যান্সার কি হবে 5111। ক্লিয়ার? ওকে, আই হোপ তোমরা 5 নম্বর কোশ্চেন সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর কোশ্চেনে চলেছি। দেখো 6 নম্বর কোশ্চেনে কি বলতে, পেট্রোলে অ্যান্টিনক হিসেবে কোন যৌগটি ব্যবহার করা হয়। দেখো পেট্রোলে অ্যান্টিনক হিসেবে দুইটা যৌগ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার টিইএল, তেল। মাথায় রাখবা পেট্রোল হচ্ছে তেল, তাহলে মাথায় রাখবা সেখানে ব্যবহার করা হয় তেল ব্যবহার করা হয়, মানে টিইএল তেল ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে আপনার টিএমএল ব্যবহার করা হয়। আচ্ছা, টিইএল টেল মানে এটা কি দেখো, টিইএল মানে হচ্ছে তোমার টেট্রা ইথাইল লেড। কি বললাম? টেট্রা ইথাইল লেড। আর টিএমএল মানে হচ্ছে টেট্রা মিথাইল লেড। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে টেট্রা ইথাইল লেড, এর সংকেতটা কেমন হবে? লেডের সঙ্গে কয়টা ইথাইল আছে? 4টা ইথাইল আছে, তাই না? লেডের সঙ্গে যদি 4টা ইথাইল থাকে, ইথাইলের সংকেত কি? C2H5। কয়টা আছে ভাইয়া? 4টা আছে, তাহলে C2H5 হোল 4 পিবি। আবার টিএমএল এর সংকেত কি? টেট্রা মিথাইল লেড, তাই না? তাহলে লেডের সঙ্গে কয়টা মিথাইল মূলক আছে? 4টা। মিথাইলের মূলকের সংকেত কি? CH3। কয়টা আছে? 4টা আছে, তাহলে CH3 হোল 4 পিবি। তাহলে পেট্রোলে অ্যান্টিনক হিসেবে ব্যবহার করা হয় টিএল এবং টিএমএল। দেখি তো অ্যান্সার কোনটা হবে। দেখো তো অ্যান্সার হচ্ছে বি যৌগ। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নটা কি বলছে, CH4 এবং ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? CH3Cl এবং HCl। দেখো এই প্রশ্নটা ক্লাস 9-10 এর একটা প্রশ্ন, বুঝছো? আচ্ছা, তোমরা ক্লাস 9-10 এ নিশ্চয়ই পড়ছো যে CH4 প্লাস ক্লোরিন, এরপরে ছিল এখানে ইউভি রশ্মি। যদি ইউভি রশ্মিটা দুর্বল হইতো বা মৃদু হইতো, তাহলে কি উৎপন্ন হইতো? তাহলে ফার্স্ট উৎপন্ন হইতো CH3Cl, দেন উৎপন্ন হইতো তোমার CH2Cl2, দেন কি আসতো? দেন আসতো তোমার CH3, দেন হচ্ছে তোমার CCl4। তাই কিনা? মনে আছে তোমাদের সবার? আশা করি তোমাদের সবার মনে আছে। আচ্ছা, আর যদি তোমার ইউভি রশ্মিটা তীব্র হইতো, তীব্র ইউভি রশ্মি হলে পরে কি ডিরেক্ট CCl4 উৎপন্ন হইতো, তাই কিনা? মনে আছে? আচ্ছা, সো আমরা বলতে পারি এই বিক্রিয়াতে আমাদের কি দরকার? ইউভি রশ্মি দরকার, অর্থাৎ আলো দরকার। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যায়। দেখো আর CH2 CH ডাবল বন্ড CH2 মূলত কোন ধরনের বিক্রিয়া দেয়? ফার্স্টের প্রশ্ন, 2018-19 সালের প্রশ্ন। দেখেন খেয়াল করেন, মাথায় রাখবেন কার্বন ডাবল বন্ড কার্বন অথবা কার্বন ট্রিপল বন্ড কার্বন। এই যে কার্বন ডাবল বন্ড কার্বন বা কার্বন ট্রিপল বন্ড কার্বন, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন থাকলেই মাথায় রাখবেন যে এই অ্যালকিন এবং অ্যালকাইন যে বিক্রিয়া দেবে, সেই বিক্রিয়াটা হচ্ছে আপনার সংযোজন বিক্রিয়া। আমরা সবাই পড়ছি যে ডাবল বন্ড থাকলে বা ট্রিপল বন্ড থাকলে তারা অবশ্যই কোন বিক্রিয়া দেবে? সংযোজন বিক্রিয়া দেবে। আর সিঙ্গেল বন্ধন থাকলে তারা প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া দেয়, তাই না? আই হোপ সবার মনে আছে। তো দেখেন এখানে এরা কোন টাইপের বিক্রিয়া দেবে? সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়ার অপর নাম কি? দ্রুত বিক্রিয়া, তাই না? এখন দ্রুত বিক্রিয়া কয় প্রকার আছে? 2 প্রকার। একটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। এখন আমাদের দেখতে হবে এটা ইলেকট্রোফিলিক দেবে না নিউক্লিওফিলিক দেবে। দেখেন কার্বন ডাবল বন্ড কার্বন বা কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার পাই বন্ড, রাইট? কি আছে ভাইয়া? পাই বন্ড। মাথায় রাখবেন পাই বন্ড এটা হচ্ছে আপনার নেগেটিভ। পাই বন্ড মাথায় রাখবেন বিক্রিয়ার ক্ষেত্রে এটা নেগেটিভ, অর্থাৎ পাই বন্ড বিক্রিয়ার সময় নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে। কি হিসেবে আচরণ করে ভাইয়া? নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে, রাইট? তাহলে একটা পাই বন্ড যখন ভাঙবে, তখন সেই পাই বন্ডটা কাকে আকর্ষণ করবে? নিশ্চয়ই ইলেকট্রোফাইলকে আকর্ষণ করবে, তাই না? ইলেকট্রোফাইলকে আকর্ষণ করবে। তো মাথায় রাখবা অ্যালকিন এবং অ্যালকাইন এরা অলওয়েজ ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখেন নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, কোনটির সাথে ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় শুধুমাত্র একটি অ্যালকিন উৎপাদিত হয়? সাস 1993 সালের কোশ্চেন। কোশ্চেনটা আমার খুবই পছন্দের একটা কোশ্চেন। দেখেন খেয়াল করেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। কি কি শেখার আছে দেখেন, যে আমরা অ্যালকাইল হ্যালাইড নিলাম, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, বাট পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম জলীয়, অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন দিলাম। তাহলে এখানে কি হবে দেখেন, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস গিয়ে X কে প্রতিস্থাপন করবে, উৎপন্ন হবে ROH প্লাস পটাশিয়াম হ্যালাইড। এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে আপনার সাবস্টিটিউশনাল নিউক্লিওফিলিক রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনাল রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন আর সিঙ্গেল বন্ড এক্স, তার সঙ্গে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি এবং সেটা যদি অ্যালকোহলীয় দ্রবণ হয়, তাহলে কি হবে? তাহলে আপনার এই অ্যালকোহলটা না হয়ে এবার উৎপন্ন হবে CnH2n, অ্যালকিন উৎপন্ন হবে, প্লাস বাই প্রোডাক্ট হিসেবে পানি এবং পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এখন যখন এখানে অ্যালকোহলীয় মাধ্যম থাকবে, অ্যালকোহলীয় মাধ্যমের সময় আমরা কি উৎপাদিত হবে? অ্যালকিন উৎপাদিত হবে, এবং এই বিক্রিয়াটা হয়ে গেছে অপসারণ বিক্রিয়ার মেকানিজমে চলে গেছে। এটা কোন বিক্রিয়া ভাইয়া? অপসারণ বিক্রিয়া। এখন ভালো করে খেয়াল করেন, অপসারণ বিক্রিয়াগুলো মাথায় রাখবেন,
অপসারণ বিক্রিয়াতে এখানে সাইজেফ নীতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো দেখেন সাইজেফ নীতি কি বলে, সাইজেফ নীতি কি বলে যে সেটা হচ্ছে আপনার এই অ্যালকাইল হ্যালাইডে যদি একটা বিটা কার্বন থাকে তাহলে এখানে একটা অ্যালকিন পাওয়া যাবে। কি বললাম, একটা বিটা কার্বন থাকলে একটা অ্যালকিন পাওয়া যাবে। আর যদি দুইটা বা তিনটা বিটা কার্বন থাকে, দুইটা বা তিনটা বিটা কার্বন থাকে তাহলে এখানে দুইটি অ্যালকিন পাওয়া যাবে। কয়টি অ্যালকিন পাওয়া যাবে ভাইয়া? দুইটি অ্যালকিন পাওয়া যাবে। তো এইখানে আসলে অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এখানে অ্যান্সারটা কি ভাইয়া? ব্ল্যাঙ্ক। কেন অ্যান্সারটা ব্ল্যাঙ্ক? কারণ দেখেন এখানে এ বি সি ই ডি ই এগুলো যে অপশন গুলো আছে এখানে একটাতেও আপনার হচ্ছে একটা বিটা কার্বন নাই, এখানে সবগুলাই দুইটা বিটা কার্বন। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে একটি অ্যালকিন উৎপাদিত হবে, তাহলে একটি অ্যালকিনের জন্য কি দরকার? একটা বিটা কার্বন দরকার। কয়টা বিটা কার্বন দরকার? একটা। এখানে যতগুলো যৌগ আছে সবগুলোতেই একাধিক বিটা কার্বন আছে, অর্থাৎ দুইটা বিটা কার্বন আছে। কি করে বুঝলাম? দেখেন এখানে 2 ব্রোমো, তাই না? অর্থাৎ ব্রোমিনটা কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে। খেয়াল করেন তাহলে যে আমি কার্বন 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 মনে করেন যে এভাবে কার্বন কার্বন দিলাম। তো 2 ব্রোমো, 2 ব্রোমো মানে কি? 2 নাম্বার কার্বনে ব্রোমিন। এই যে ব্রোমিনটা চলে আসলো 2 নাম্বার কার্বনে। তাহলে দেখেন তো এইটা হচ্ছে আপনার কার্যকরীমূলক, তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, আর এই তার পাশেরটা হচ্ছে বিটা কার্বন, এটাও কি? বিটা কার্বন। তার মানে আমি বলতে পারি 2 ব্রোমো থাকলেই ভাইয়া, 2 ব্রোমো থাকলে পরেই সেখানে কয়টা বিটা কার্বন আছে? দুইটা বিটা কার্বন আছে। তাহলে এই যে 2 ব্রোমো, এখানে বিটা কার্বন দুইটা, 2 ব্রোমো এখানে বিটা কার্বন দুইটা, 2 ব্রোমো এখানে বিটা কার্বন দুইটা, 2 ব্রোমো এখানেও বিটা কার্বন দুইটা, 2 ব্রোমো এখানেও বিটা কার্বন দুইটা। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে ভাইয়া? ব্ল্যাঙ্ক অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা, 10 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের শীতল লঘু জলীয় দ্রবণে একটি জৈব ইথেন 1,2 ডাইল উৎপন্ন করে। জৈবটিতে কার্বন কার্বন বন্ধন কেমন? রাইট? আচ্ছা, খুবই খুবই মানে পরিচিত একটা প্রশ্ন। দেখেন খেয়াল করেন আসলে এটা কোন জায়গা থেকে করা হয়েছে। এটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা থেকে প্রশ্নটা করা হয়েছে। কোন জায়গা থেকে ভাইয়া? অসম্পৃক্ততার জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে। অসম্পৃক্ততা পরীক্ষা কয়টা? দুইটা। একটা হচ্ছে আপনার বেয়ার টেস্ট, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো আমরা সবাই হচ্ছে বেয়ার টেস্টের নাম তো শুনছি না? বেয়ার টেস্টে আমরা কি ইউজ করি দেখেন তো, মনে করেন তো বেয়ার টেস্ট হচ্ছে এরকম যে অ্যালকিন CnH2n অ্যালকিন, তার সঙ্গে হচ্ছে আমরা কি যুক্ত করব ভাইয়া? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4। তাহলে এই যে অ্যালকিনটা আছে এটা জারিত হয়ে কি উৎপন্ন করবে? একটা ডাইঅল যৌগ উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ডাইঅল। অর্থাৎ ধরেন এটা আছে আপনার CH2 ডাবল বন্ড CH2, তার সঙ্গে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4 দিলাম। আচ্ছা, তাহলে হবে কি? দেখেন ওই যে পাই বন্ধন যেটা আছে সেই পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে এখানে একটা OH আসবে, এখানে একটা OH আসবে। কয়টা OH চলে আসলো? দুইটা OH চলে আসলো। তাহলে উৎপন্ন হলো কি? ডাইঅল। ওকে। আর যখন জিনিসটা অ্যালকাইন থাকবে অর্থাৎ CH ট্রিপল বন্ড CH, তখন সেটা কিসে পরিণত হবে? অ্যাসিডে পরিণত হবে, তাই না? অর্থাৎ অ্যালকাইনের সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4 যুক্ত করি, অর্থাৎ আমরা সোজা বাংলায় বলতে পারি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করি অ্যালকাইনের সঙ্গে, তাহলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। অন দ্য আদার হ্যান্ড আমরা যখন যখন এই যে অ্যালকিনের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4 যুক্ত করব তখন উৎপন্ন হবে কি? ডাইল। এখন অ্যালকিনে কি আছে? একটা সিগমা বন্ধন আছে আর একটা পাই বন্ধন আছে, অর্থাৎ একটা সিগমা একটা পাই। রাইট? একটা সিগমা একটা পাই। তাহলে দেখি তো একটা সিগমা একটা পাই কই আছে? এই যে বি। তাহলে বি হচ্ছে একটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, কোন যৌগটি অম্লধর্মী যৌগ? রাইট? আচ্ছা, মাথায় রাখবা যে জৈব যৌগের ভিতরে অ্যালকাইন 1, কি বললাম? অ্যালকাইন 1 অর্থাৎ যেখানে কার্বন ট্রিপল বন্ড কার্বনটা 1 নাম্বার কার্বনে থাকবে। কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে থাকবে। সেটা হচ্ছে আপনার অ্যালকাইন 1। এই যে খেয়াল করেন এই যে বি যৌগটা আছে CH2 CH আর CH2 C ট্রিপল বন্ড CH, এইখানে দেখেন তো ট্রিপল বন্ডটা কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে আছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালকাইন 1 এবং এই যৌগটা কেমন হবে? অম্লধর্মী হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা তার সঙ্গে সঙ্গে, এই যে ফেনল আছে না? ফেনল খুবই পরিচিত একটা যৌগ ফেনল। এই ফেনলটাও কিন্তু ভাইয়া অম্লধর্মী। ওকে। আচ্ছা, ফেনলের মতো দেখতে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু অম্লধর্মী না, এটা কিন্তু ভাইয়া নিরপেক্ষ একটা যৌগ। কি বললাম? নিরপেক্ষ একটা যৌগ। ওকে। আচ্ছা, তারপরে দেখেন 12 নম্বর প্রশ্ন, কোন যৌগটি লিবারম্যান পরীক্ষা দেয়? কোন যৌগটি লিবারম্যান পরীক্ষা দেয়? তো মাথায় রাখবা যে ফেনলের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। কি বললাম? ফেনলের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। তো ফেনলের কি কি পরীক্ষা আছে মাথায় রাখবা? BF লিবারে, BF লিবারে। তাহলে বি দিয়ে মনে রাখবা কি? বি দিয়ে মনে রাখবা ব্রোমিন। কি মনে রাখবা ভাইয়া? ব্রোমিন।
এফ দিয়ে কি মনে রাখবা, এফ দিয়ে মনে রাখবা FeCl3 ফেরিক ক্লোরাইড। আর লিভার দিয়ে কি মনে রাখবা, লিভার দিয়ে মনে রাখবা লিবারম্যান। তাহলে দেখেন তো ফেনলের শনাক্তকারী পরীক্ষা কি কি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, আর লিবারম্যান পরীক্ষা। ক্লিয়ার? দেখি তো আমাদের ফেনল কই আছে। ফেনল মানে হচ্ছে এই যে এটা, তাই না? ফেনলের সংকেত আমরা কিভাবে লিখতে পারি, C6H5OH, এটা লিখতে পারি। এটা কোন অপশনে আছে, অপশন বি তে আছে। তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আমরা পরের কোশ্চেনে চলে যাই। 13 নম্বর প্রশ্ন কি বলছে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড সংকেত একটু লিখে ফেলি, CH3MgI, অর্থাৎ এটা একটা গ্রিগনার্ড বিকারক। তার সঙ্গে মিথানলের বিক্রিয়ায়, তাই না, CH3MgI তার সঙ্গে মিথানল অর্থাৎ HCHO বিক্রিয়া করে উৎপন্ন যৌগকে আদ্র বিশ্লেষণ করতে হবে, রাইট? তাহলে কোন যৌগটা উৎপন্ন হবে, দেখেন খেয়াল করেন, আমরা এই যে লাস্ট নাইট ফাইট সিরিজ করতেছি, এখানে অর্গানিকের যে 2 নাম্বার ক্লাসটা আছে, অর্গানিকের 2 নাম্বার ক্লাসে কিন্তু আমি গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াগুলো নিয়ে কথা বলেছি। তো সেই ক্লাসটা যদি কেউ করে থাকো, তাহলে তোমাদের কাছে এইসব বিক্রিয়া একদম ডাল ভাত মনে হবে, বুঝছো, একদম ডাল ভাত মনে হবে। আচ্ছা, তো আসো আমরা একটু কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দেখো, এটা সলভ করার আগে আমি তোমাদের একটু কনসেপ্ট পড়াই আসি, কনসেপ্ট। ওকে, আচ্ছা, আমরা একটা নতুন একটা পেজ নিই। 1 মিনিট, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, কারণ এই কালারটা খুবই খুবই খ্যাত একটা কালার। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা এখন কি পড়বো, আমরা এখন পড়বো গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারক কি ভাইয়া, RMgX, ঠিক আছে। আচ্ছা, RMgX এর সঙ্গে আপনি যদি পানি যুক্ত করেন, দেখেন খেয়াল করেন, পানি যুক্ত করলে উৎপন্ন হবে আপনার CnH2n+2। ওকে, আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যদি আপনি HCHO মিথানল যুক্ত করেন এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করেন, তাহলে উৎপন্ন হবে ভাইয়া 1 ডিগ্রি অ্যালকোহল। এখন মাথায় রাখবেন, এইখানে আর অর্থাৎ এইখানে কার্বন যতগুলো থাকবে আর এইখানে কার্বন আছে একটা, তাহলে এই যৌগে কার্বন সংখ্যা হবে N+1, অর্থাৎ এখানে মনে করেন কার্বন আছে 3টা আর এখানে কার্বন আছে একটা, তাহলে 3 আর 1 কত হয় 4, তাহলে উৎপন্ন হবে কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। ওকে, মাথায় রাখেন ব্যাপারটা। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে আমরা যদি CH3CH অর্থাৎ ইথানল যুক্ত করি এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি ভাইয়া, তাহলে উৎপন্ন হবে কি 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে খেয়াল করেন, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যদি আমরা CH3COCH3, যার নাম কি ভাইয়া, যার নাম হচ্ছে কিটোন, কিটোন যুক্ত করি এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে উৎপন্ন হবে কি ভাইয়া, তাহলে উৎপন্ন হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি উৎপন্ন হবে, 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যদি আমরা CH3 সরি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত করি, কি যুক্ত করি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড, এবং পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে উৎপন্ন হবে আপনার RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড। তো এইগুলো হচ্ছে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া, এগুলো সবগুলা মাথায় রাখবেন, ঠিক আছে, টানা মুখস্থ বা টানা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তো আমরা বলতে পারি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে মিথানল যুক্ত করলে উৎপন্ন হবে 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, ফাইন। তাহলে এবার খেয়াল করেন ভালো করে যে আমাদের কাছে এই যে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ এখানে একটা কার্বন আছে আর HCH এখানে একটা কার্বন আছে, তাহলে কি উৎপন্ন হবে, আমরা চোখ বন্ধ করে বলতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এখানে কার্বন হবে কয়টা, এখানে একটা এখানে একটা, এক এক যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি, CH3CH2OH, এটার নাম হচ্ছে ইথানল। তাহলে উৎপন্ন হবে কি ভাইয়া, ইথানল। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন বি। ওকে, এরপরে আমরা 14 নম্বর প্রশ্ন চলে যাই। দেখেন 14 নম্বর প্রশ্ন কি বলছে, CH3CH2MgBr, এটাও কি ভাইয়া, এটাও হচ্ছে গ্রিগনার্ড বিকারক, তাই না? আর তার সঙ্গে কি যুক্ত করতেছে, CH3 CH3 মানেটা কি, CH3 মানে কিটোন। আচ্ছা, তারপরে দেখেন তো পরবর্তীতে আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করতেছি, তাহলে কি উৎপন্ন হবে, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে কিটোন যুক্ত করলে কি উৎপন্ন হয়, 3 ডিগ্রি অ্যালকোহল। তো সঠিক অ্যান্সার কি হবে ভাইয়া, 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্ন কি বলছে, লুকাস বিকারক দ্বারা নিচের কোনটি শনাক্ত করা হয়। লুকাস বিকারক কি ছিল, লুকাস বিকারক হচ্ছে আপনার জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, গাঢ় HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা দ্বারা আমরা কি করি, আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করি। আপনাদের হয়তো মনে আছে কিনা আমি জানি না, আমি একটু আপনাদেরকে রিভিউ করে দেখাই। দেখেন খেয়াল করেন যে অ্যালকোহল প্লাস হচ্ছে আপনার লুকাস বিকারক ZnCl2 প্লাস HCl, রাইট? আচ্ছা, তো HCl থেকে হয় কি, ক্লোরিনটা যায়, ক্লোরিনটা গিয়ে এই OH মাইনাসটাকে মানে প্রতিস্থাপন করে উৎপন্ন হয় RCl প্লাস H2। আচ্ছা, এখন দেখেন এখানে জিঙ্ক ক্লোরাইড কি করে, জিঙ্ক ক্লোরাইড হচ্ছে এখানে আপনার
নিরোধক হিসেবে কাজ করে বা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট বা পানি শোষণকারী পদার্থ হিসেবে কাজ করে, যেটা কি করে এই যে উৎপন্ন হয় H2O, সেই H2টাকে শোষণ করে নেয়, যার ফলে এই RCl এবং H2O বিক্রিয়া করে বিক্রিয়াটা রিভার্স হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে যে এই অ্যালকোহল যদি 1 ডিগ্রি হয় তাহলে উৎপন্ন হবে 1 ডিগ্রি RCl, এবং 1 ডিগ্রি RCl এর কোনো অদক্ষেপ পড়ে না, কোনো অদক্ষেপ পড়ে না। বাট যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে এখানে উৎপন্ন হবে 2 ডিগ্রি RCl। 2 ডিগ্রি RCl এর 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপ পরে, মনে পড়ছে আপনাদের নিশ্চয়ই। আর 3 ডিগ্রি অ্যালকোহল হলে এখানে উৎপন্ন হবে ভাইয়া কি 3 ডিগ্রি RCl। তো 3 ডিগ্রি RCl এর কি হয় ভাইয়া মনে আছে? সাথে 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 কি হয়? অদক্ষেপ পরে, তাই কিনা? সাথে সাথে অদক্ষেপ পরে, তাই তো? আচ্ছা, তো আমরা জেনে নিলাম যে লুকাস বিক্রয়ক দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে ভাইয়া? এখানে অ্যান্সারটা হচ্ছে অ্যালকোহল, রাইট? আচ্ছা, তারপরে দেখেন 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলছে? একটি জৈব যৌগকে বেনজিনে দ্রবীভূত করে, আচ্ছা ভালো করে শুনেন, PCl5 এর সঙ্গে উত্তপ্ত করলে উহা থেকে একটি গ্যাস নির্গত হয় যা NH3 সিক্ত কাঁচ রডের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করলো। যৌগটি কোন ধরনের? সাস্ট 2010 সালের প্রশ্ন। সাস্টের কোশ্চেন গুলাই কেমন যেন একটু একটু ডিফারেন্ট, বাট খুবই সহজ, রাইট? দেখেন বুঝাই দিচ্ছি। আমরা একটা জৈব যৌগ নিলাম, ধরলাম সেটা হচ্ছে এক্স, সেটাকে আমরা বেঞ্জিনে দ্রবীভূত করলাম। দ্রবীভূত করার মানে হচ্ছে এখানে কোনো বিক্রিয়াই হচ্ছে না, সো এখানে নতুন করে আমরা কোনো প্রোডাক্ট পাবো না। ওকে, আচ্ছা, তাহলে ওই এক্স এর সঙ্গে পরবর্তীতে আমরা কি যুক্ত করছি? PCl5 যুক্ত করছি। PCl5 যুক্ত করলাম, ফলে কি উৎপন্ন হবে দেখেন তো? সামথিং কিছু একটা উৎপন্ন হবে, যেখানে একটা গ্যাস পাচ্ছিলাম, গ্যাসটা হচ্ছে HCl। গ্যাসটা কি হবে? HCl। কি করে বুঝলাম HCl? একটু পরেই বলছি। ওই HCl এর সঙ্গে যদি আমরা NH3 যুক্ত করি তাহলে আমরা পাবো NH4Cl। আচ্ছা, এবার রিঅ্যাকশনটা বুঝাই দিচ্ছি। দেখেন অ্যালকোহল আছে না, অ্যালকোহলের সঙ্গে যদি আপনি PCl5 যুক্ত করেন তাহলে উৎপন্ন হবে আপনার R সিঙ্গেল বন্ড Cl প্লাস POCl3 প্লাস HCl। এই HCl টা হচ্ছে গ্যাস। তার সঙ্গে আপনি দেখেন ওই HCl এর সঙ্গে যদি আপনি NH3 যুক্ত করেন, NH3 যুক্ত করলে উৎপন্ন হবে কি দেখেন তো? উৎপন্ন হবে NH4Cl। ওকে, তো এই যে NH4Cl উৎপন্ন হলো, এই NH4Cl এটা কি সৃষ্টি করে? এটা সৃষ্টি করে ভাইয়া সাদা বর্ণের ধোঁয়া সৃষ্টি করে। কি সৃষ্টি করে? সাদা বর্ণের ধোঁয়া সৃষ্টি করে। তো দেখেন তো ওই যৌগটা কি ছিল? অ্যালকোহল ছিল। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যালকোহল। ক্লিয়ার? ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন কি বলছে যে C2H5OH এর সঙ্গে অর্থাৎ ইথানলের সঙ্গে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2SO4 এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? আচ্ছা, খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন এবং ফার্স্ট 2007 সালের প্রশ্ন। এটা আমার খুবই পছন্দের একটা প্রশ্ন। কেন পছন্দের প্রশ্ন দেখেন, খেয়াল করেন। অ্যালকোহল, অ্যালকোহলের সঙ্গে আপনি H2SO4 যুক্ত করবেন, ভালো কথা, যুক্ত করেন, তাতে আমার কি? আচ্ছা, কিন্তু দেখেন এই H2SO4 এর সঙ্গে আপনি যখন যুক্ত করবেন অ্যালকোহলের সঙ্গে H2SO4, তখন তাপমাত্রা যদি 140 ডিগ্রি সেলসিয়াস হয় তখন উৎপন্ন হবে হচ্ছে আপনার CnH2n। কি হবে? CnH2n। এবং তাপমাত্রা যদি আপনার 165 ডিগ্রি সেলসিয়াস হয়, রেফারেন্স কবির স্যার, রেফারেন্স হাজারিন আক্তার, তাপমাত্রা যদি 165 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে উৎপন্ন হবে হচ্ছে আপনার ROR, অর্থাৎ ইথার উৎপন্ন হবে। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, এই অ্যালকোহল তখন সেক্ষেত্রে হওয়া লাগবে কয় মোল? 2 মোল, অর্থাৎ 2 মোল অ্যালকোহল এবং H2SO4। তাহলে আমরা বলতে পারি অতিরিক্ত অ্যালকোহল এবং H2SO4 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ভাইয়া? ইথার উৎপন্ন করবে। ক্লিয়ার? আচ্ছা, আর অ্যালকোহল প্লাস H2SO4 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যালকিন উৎপাদন করবে। ওকে, ফাইন। আচ্ছা, সরি আমি একটু ভুল বলে ফেলছি ভাইয়া, একটু ভুল বলে ফেলছি। সেটা হচ্ছে তাপমাত্রা একটু উল্টা হয়ে গেছে এখানে, দেখেন। আচ্ছা, তাপমাত্রাটা এখানে এই 100, একটু সরি। আচ্ছা, উম, হুম। দেখেন খেয়াল করেন, এইখানে হচ্ছে আপনার 165 ডিগ্রি সেলসিয়াস এবং এইখানে হচ্ছে আপনার 140 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যালকোহল প্লাস H2SO4 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যালকিন, এবং 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? ইথার। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? ইথার। এখন দেখেন তো ইথার মানে কি? ROR। তাহলে দেখেন তো এইখানে ইথার আছে, এটাও ইথার, এটাও ইথার, তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবগুলো। ক্লিয়ার? আচ্ছা, যদিও এখানে আপনার অতিরিক্ত কথাটা বলা নাই, বাট ওই যে 140 ডিগ্রি সেলসিয়াস এইটা দেখে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে? একটি অ্যালকোহল দ্রবণে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম টাইক্রোমেট যুক্ত করলে সবুজ বর্ণ উৎপন্ন করলে দ্রবণটি কোন অ্যালকোহল? রাইট? আচ্ছা, দেখেন ভালো করে খেয়াল করেন, অ্যালকোহল, তার সঙ্গে আমরা যুক্ত করলাম হচ্ছে আপনার
সালফিউরিক অ্যাসিড যেটা মাধ্যম হিসাবে কাজ করবে। আর কি যুক্ত করলাম? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, রাইট? আচ্ছা, তো দেখেন অ্যালকোহলের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত করলাম, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে জারক পদার্থ, তাহলে অ্যালকোহলটা জারিত হবে। অ্যালকোহল জারিত হয়ে কি উৎপন্ন করে? অ্যালডিহাইড উৎপাদন করে, তাই না? তো যদি জিনিসটা 1 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড, আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে উৎপন্ন হবে কিটোন, রাইট? আচ্ছা, এখন অ্যালডিহাইড এবং কিটোন তো আসলে সবুজ বর্ণের কোনো কিছু দেয় না, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমাম সময় কালার হয় বর্ণহীন। আর এদেরকে যদি আমরা আবার জারণ করি কিসের উপস্থিতিতে? ওই যে আপনার H2SO4 এবং K2Cr2O7 এর উপস্থিতিতে যদি জারিত করি, জারিত করলে কি পাওয়া যাবে ভাইয়া? জারিত করলে পাওয়া যাবে হচ্ছে আপনার কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে। কার্বক্সিলিক অ্যাসিড গুলো ম্যাক্সিমাম সময় কি হয় ভাইয়া? বর্ণহীন হয়। ম্যাক্সিমাম জৈব যৌগই কি হয় ভাইয়া? বর্ণহীন হয়। তাহলে এখানে দেখেন তো, ভালো করে খেয়াল করেন তো, সবুজ বর্ণের কোনো কিছু কি আসতেছে? আসতেছে না, রাইট? যেহেতু সবুজ বর্ণের কোনো কিছু আসতেছে না, তো অ্যান্সারটা হচ্ছে কোনোটিই নয়। তাহলে এখন কখন একটা দ্রবণের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত করলে সবুজ বর্ণের উৎপন্ন হবে, রাইট? এটা একটু বলি, দেখেন আমরা সবাই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ পড়ছি না? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি ছিল? K2Cr2O7 প্লাস হচ্ছে আপনার H2SO4, তাই না? আচ্ছা, এখন এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা এটা যখন হচ্ছে আপনার আমরা ল্যাবরেটরিতে ধোয়া পাল্লার কাজে ব্যবহার করবো বা পরিষ্কারের কাজে ব্যবহার করব, তখন এখান থেকে আপনার সবুজ বর্ণের যৌগ পাওয়া যাবে, অর্থাৎ সবুজ বর্ণের একটা মিশ্রণ পাওয়া যাবে। ক্লিয়ার? যখন এটা ধোয়া পাল্লার কাজে ব্যবহার করা হবে। এখানে আমরা কি করতেছি ভাইয়া? বিক্রিয়া করাচ্ছি। তো এখানে কখনোই সবুজ বর্ণের কোনো কিছু পাওয়া যাবে না। ক্লিয়ার? আই হোপ সবার ক্লিয়ার। পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখেন 19 নম্বর প্রশ্ন কি বলছে? ওয়ান ইপক্সি ইথেন কোনটি? ওয়ান ইপক্সি ইথেন কোনটি? দেখেন খেয়াল করেন ভালো করে। ইপক্সি ইথেন, মাথায় রাখবেন যে ইথারকে বলা হয় অ্যালকক্সি অ্যালকেন। ইথারকে কি বলা হয়? অ্যালকক্সি অ্যালকেন বলা হয়। ইথারকে বলা হয় অ্যালকক্সি অ্যালকেন। এখন দেখেন এই যে অ্যালকক্সি, এটা হচ্ছে ছোট মূলকের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? ছোট মূলকের জন্য। আর অ্যালকেনটা হচ্ছে আপনার বড় মূলকের জন্য প্রযোজ্য। কথাটা বুঝলেন না? দেখেন বুঝাই দিচ্ছি। আর ও আর, এটা হচ্ছে ইথার। ধরেন এটা হচ্ছে আর ড্যাশ, এবং এখানে কার্বন সংখ্যা বেশি আর এখানে কার্বন সংখ্যা কম। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ছোট মূলক। তাহলে এই যে আর ও, এইটাকে তখন আমরা বলবো অ্যালকক্সি, আর এই যে আর ড্যাশ, এটাকে আমরা তখন বলবো অ্যালকেন। ওকে। আচ্ছা, আমাদের এখানে কি বলছে ভাইয়া? ইথোক্সি প্রোপেন, রাইট? ইথোক্সি প্রোপেন, আমি একটু দেখাচ্ছি। ইথোক্সি প্রোপেন। এখন খেয়াল করেন ভালো করে, ইথোক্সি প্রোপেন, তার মানে এটা হচ্ছে ছোট মূলক আর এটা হচ্ছে কি বড় মূলক। ইথ মানে কি? দুইটা। দুইটা কার্বন, অর্থাৎ CH3, CH2, তার সঙ্গে একটা ও, ইথোক্সি বাস কমপ্লিট। প্রোপেন মানে কি? তিনটা কার্বন, অর্থাৎ CH2, CH2 এবং CH3, রাইট? তাহলে এখন দেখেন তো এই যৌগটা আছে কোথায়? দেখেন তো, অপশন ডি তে চলে যান তো। অপশন ডি, অপশন ডি তে দেখেন তো, CH3, CH2, CH2 ও CH2, CH3, এটা হচ্ছে আমাদের সেই ইথোক্সি প্রোপেন। ক্লিয়ার? আই হোপ সবার ক্লিয়ার। ওকে, 20 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 20 নম্বর কোশ্চেন কি বলছে? CH3CH এবং CH3CO, CH3 এর মধ্যে পার্থক্য সূচক পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? খুবই খুবই সহজ একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন একটা হচ্ছে অ্যালডিহাইড, CH3CH, এটা কি অ্যালডিহাইড, আর CH3CO, CH3 এটা কি কিটোন, রাইট? তো আমরা সবাই জানি যে অ্যালডিহাইড এবং কিটোনের যখন আমরা পার্থক্য করি, আমরা সেখানে দুইটা জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে আপনার টলেন বিকারক, আর একটা হচ্ছে কি আপনার ফেহেলিং দ্রবণ, তাই না? আমাদের সবার জানা আছে যে টলেন বিকারক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। বাট আবার ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে লাল বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। বাট খেয়াল করেন, কিটোন আর কিটোন টলেন বিকারকের সঙ্গেও বিক্রিয়া করে কোনো পদক্ষেপ দেয় না, আবার ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করেও কোনো পদক্ষেপ দেয় না। অর্থাৎ বিক্রিয়াই করে না। ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, ক্লোরাইড বিক্রিয়কের সঙ্গেও কিটোন বিক্রিয়া করে না। বিক্রিয়া করতেছে কি? অ্যালডিহাইড বিক্রিয়া করতেছে। তাহলে এখানে আমাদের লাগবে কি? টলেন বিকারক। ওকে, সরি। আচ্ছা, এখন টলেন বিকারক কি জিনিস দেখেন তো একটু। টলেন বিকারক হচ্ছে আপনার AgNH3 প্লাস OH মাইনাস। ওকে, এটা হচ্ছে আমাদের সেই টলেন বিকারক। ওকে, সো অ্যান্সারটা কি হবে বলেন তো? অ্যান্সারটা হচ্ছে সি। ক্লিয়ার? আচ্ছা, এবার যারা যারা মনে মনে বলতেছেন ভাইয়া ফেলিং দ্রবণ জিনিসটা কি, সেটা যদি একটু বলতেন খুব ভালো হতো। দেখেন, ফেলিং দ্রবণ বললেই মাথায় রাখবেন CuOH2 কিউপ্রাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? ওকে,
পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন পরের কোশ্চেনটা কি বলছে, 21 নম্বর কোশ্চেন, যে CH3CH2OH অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরিতে নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়? জাহাঙ্গীরনগর ভার্সিটির কোশ্চেন। আচ্ছা, তো দেখেন মাথায় রাখবেন, অ্যালকোহল তাকে যদি আমরা কপার ধাতুর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে পাওয়া যাবে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে। অর্থাৎ অ্যালকোহলকে আমরা কপার ধাতুর উপস্থিতিতে যখন জারণ করব, তখন পরিবেশ থেকে মুক্ত অক্সিজেন এসে এই অ্যালকোহলকে জারিত করবে। ওকে, তো এই যে অ্যালকোহলটা জারিত হচ্ছে মুক্ত অক্সিজেনের মাধ্যমে, কিসের কারণে? কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো অ্যালডিহাইড এবং 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো কি ভাইয়া? কিটোন পাবো। তাহলে আমরা বলতে পারি যেখানে অ্যান্সারটা হচ্ছে কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই বিক্রিয়াটাকে আমাদের বইতে দেওয়া আছে, বাট এই যে বিক্রিয়ার নাম, সেই নামটা হচ্ছে ওয়াকার রিয়াকশন। এই নামটা কিন্তু আমাদের বইতে দেওয়া নেই, নামটা আমাদের বইতে দেওয়া নেই। ওকে, সো ওয়াকার রিয়াকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখেন এইখানে আসলে অ্যান্সারটা হচ্ছে কপার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু 300 নাই, তো আমরা 250টাই কাছাকাছি পেলাম এবং এটাই অ্যান্সার করবো। ওকে, আপনাদের পরীক্ষা যদি আসে আপনারা কাছাকাছিটাই অ্যান্সার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে? নিজের কোন যৌগ টলয়েন্ট বিকরকের সঙ্গে বিক্রিয়া করে সাদা দর্পণ উৎপন্ন করে? ঠিক আছে, কোন যৌগটি সাদা দর্পণ উৎপন্ন করে? ওই যে মনে করে দেখেন, একটু আগেই বলছিলাম এই পাশে যে অ্যালডিহাইড টলেন্ট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। তাই কিনা? মনে আছে? অবশ্যই মনে আছে। ওকে, তো দেখেন এখানে কোন যৌগটা টলেন্ট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে সাদা বর্ণের অধক্ষেপ সৃষ্টি করবে? নিশ্চয়ই আমরা বলতে পারি চোখ বন্ধ করে অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা কি? CH3CH। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন টলুইন, তার সঙ্গে KMnO4 প্লাস H2SO4, তারপরে উৎপন্ন হলো সামথিং, তারপর তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর উৎপন্ন হলো সামথিং, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইম। তাহলে তারপরে তাপ দেওয়া হলো, তাহলে 3 নাম্বার উৎপাদ পাওয়া গেল। এখন প্রশ্ন বলতে কি 1, 2 এবং 3 এগুলা কি? ওকে, ভালো কথা, দেখি এগুলা কি হয়। টলুইনের সংকেতটা কেমন বলেন তো? টলুইনের সংকেতটা হচ্ছে এই যে একটা বেনজিন, তার মাথার উপরে ছোট করে একটা CH3। আচ্ছা, তাহলে এখন এটার সঙ্গে আমরা KMnO4 নিয়ে আসলাম, KMnO4 এবং H2SO4 অর্থাৎ জারক পদার্থ নিয়ে আসলাম। তাহলে টলুইন কি হয়ে যাবে? জারিত হয়ে যাবে। টলুইন জারিত হয়ে যাচ্ছে। এখন KMnO4 এটা কেমন টাইপের জারক? তীব্র জারক। তাহলে তীব্র জারক ইউজ করলে পরে টলুইনটা জারিত হয়ে বেনজয়িক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? বেনজয়িক অ্যাসিড। আর এখানে যদি আমরা মৃদু জারক ইউজ করতাম ভাইয়া, আমরা যদি মৃদু জারক ইউজ করতাম, মৃদু জারক ইউজ করলে এখানে কি উৎপন্ন হইতো? এখানে উৎপন্ন হইতো আপনার বেনজালডিহাইড। আচ্ছা, যাই হোক, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম। তাহলে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ এবং পানি। তাহলে যে লবণটা উৎপন্ন হবে সেই লবণটা হচ্ছে আপনার COO, অর্থাৎ সোডিয়াম বেনজয়েড। এবং এই সোডিয়াম বেনজয়েডের সঙ্গে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করবো, দেখেন তো বিক্রিয়াটা কেমন হয়ে যাচ্ছে ভাইয়া? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া হয়ে যাচ্ছে না? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার ভিতর পড়ে যাচ্ছে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়? আমরা পড়ছিলাম সবাই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন এবং বেনজিন উৎপাদন হয়, তাই না? তো দেখেন এইখানে COO, এই COO সোডিয়াম হাইড্রোক্সাইডের ওইটার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? Na2CO3 উৎপাদন করবে, তাই না? তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো শুধুমাত্র এই যে বেনজিন বলয়, অর্থাৎ এখানে উৎপন্ন হলো কি? বেনজিন। দেখেন আমাদের 1 নম্বর যে যৌগটা আছে, সেই 1 নম্বর যৌগটা কি? 1 নম্বর যৌগ হচ্ছে বেনজয়িক অ্যাসিড, 2 নম্বর যৌগটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড এবং 3 নম্বর যৌগটা হচ্ছে আপনার বেনজিন। তাহলে দেখেন তো অপশন এ, বেনজয়িক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েড এবং বেনজিন। কোথার প্রশ্ন? শাস্ত্রের প্রশ্ন। শাস্ত্রের প্রশ্ন আসলে কঠিন না? কঠিন না, কিন্তু সহজ প্রশ্ন, বাট আমরা আসলে ক্যাচ করতে পারি না অনেকে। ওকে, 24 নম্বর প্রশ্ন দেখেন। 24 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের চারটি কার্বক্সিলিক অ্যাসিড জাতকের মধ্যে কম সক্রিয়। আচ্ছা, তো মাথায় রাখবা সক্রিয়তা ক্রম যে RCOOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তারপর হচ্ছে মাথায় রাখবা অ্যাসিড হ্যালাইড RCOX, তারপরে মাথায় রাখবা RCONH2। এটা হচ্ছে সক্রিয়তা ক্রম, উপর থেকে নিচে নামলে সক্রিয়তা কি হয়? হ্রাস পায়। তাহলে কার সক্রিয়তা সবচেয়ে কম পাচ্ছি আমরা? RCONH2, অ্যামাইডের সক্রিয়তা আমরা সবচেয়ে কম পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এ, RCONH2। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই। দেখো 25 নম্বর, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ার সময় তাপ প্রয়োগ করলে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, তার সঙ্গে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া অর্থাৎ NH3 চলে আসলো, NH3, তার সঙ্গে আমরা যদি তাপ প্রয়োগ করি, রাইট? এই যে তাপ প্রয়োগ করলাম, তাহলে কি উৎপন্ন হবে? দেখেন এই NH3 থেকে আসবে একটা H+, NH3 থেকে কি আসবে? একটা ভাইয়া
H প্লাস, এবং এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসবে একটা OH মাইনাস। তাহলে H প্লাস এবং OH মাইনাস বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H2O। তাহলে বাকি থাকলো কি দেখেন তো, এখানে বাকি থাকলো আপনার NH2, আর এখানে বাকি থাকলো কি ভাইয়া? RCO। তাহলে RCO এবং NH2 যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন হয় কি? RCO NH2, যেটাকে আমরা বলতে পারি অ্যাসিড অ্যামাইড। এখন সংক্ষেপে আমি এটাকে বলতে পারি অ্যাসিটামাইড। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? সি, অ্যাসিটামাইড। ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন দেখেন, ইথানামাইডকে P2O5 এর সঙ্গে উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হবে? ইথানামাইড অর্থাৎ জিনিসটা হচ্ছে আপনার CH3CONH2, এটা হচ্ছে ইথানামাইড, তার সঙ্গে আপনার P2O5। ওকে, আচ্ছা। এখন এই P2O5 এর কাজটা কি আমি একটু আবার বলে রাখি। এই P2O5 হচ্ছে আপনার একটা নিরোধক পদার্থ। কি পদার্থ ভাইয়া? নিরোধক পদার্থ, যার কাজটা কি? যার কাজ হচ্ছে আপনার পানিকে টেনে বের করা। যার কাজটা কি? পানিকে টেনে বের করা। এখন এ কি করবে? পানিকে টেনে বের করবে। কার কাছ থেকে পানিকে টেনে বের করবে? এখান থেকে পানিকে টেনে বের করবে। এখন পানি মানে কি? পানি মানে হচ্ছে আপনার H2O, রাইট? তাহলে H2O যদি বের হয় নিশ্চয়ই এই যৌগ থেকে বের হবে। এখন এই যৌগ থেকে কিভাবে H2O বের হয়? দেখেন, এখান থেকে আমরা নিলাম দুইটা হাইড্রোজেন, আর এখান থেকে নিলাম আমরা একটা অক্সিজেন। তাহলে দেখেন তো, তাহলে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন চলে গেল, বাকি থাকলো কি? CH3CN। তাহলে উৎপন্ন হবে কি? CH3CN। ক্লিয়ার? দেখেন তো, CH3CN এই জিনিসটা কি? আমাদের একটা যৌগ। তাহলে দেখি তো, এইটাই তো উৎপাদন হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে আপনার সি। ক্লিয়ার? ওকে। তারপরে 27 নম্বর প্রশ্ন দেখেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে কি, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস উৎপাদন করে? মাথায় রাখবা, এই কোশ্চেনটা করা হয়েছে ভাইয়া অ্যামিন থেকে। এই কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে ভাইয়া? অ্যামিন থেকে করা হয়েছে। মাথায় রাখবা, 1 ডিগ্রি অ্যামিন প্লাস তোমার হচ্ছে HNO2 বিক্রিয়া করে উৎপন্ন করবে তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাস, পানি এবং অ্যালকোহল। পানি এবং কি ভাইয়া? অ্যালকোহল। বাট 2 ডিগ্রি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন এরা কেউ নাইট্রোজেন গ্যাস উৎপাদন করবে না। এরা কি উৎপাদন করবে না? কেউই নাইট্রোজেন গ্যাস উৎপাদন করবে না। শুধুমাত্র 1 ডিগ্রি যে অ্যামিনটা আছে, এই 1 ডিগ্রি অ্যামিনটাই হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। কিসের সঙ্গে? নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন গ্যাস উৎপাদন করবে। সো তাহলে এখন 1 ডিগ্রি অ্যামিনকে আমরা কি বলতে পারি? প্রাইমারি অ্যামিন। দেখি তো এখানে প্রাইমারি অ্যামিন আছে কোথায়? অপশন এ, এটা তো ভাই প্রাইমারি অ্যামিন না। অপশন বি, এইটা তোমার প্রাইমারি অ্যামিন না, কারণ এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দুইটা CH3 আছে। অপশন সি, এটাও প্রাইমারি না। নিশ্চয়ই অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই প্রাইমারি অ্যামিন। ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা। 28 নম্বর প্রশ্ন, পিক্রিক অ্যাসিড কি? খুবই সুন্দর একটা কোশ্চেন। পিক্রিক অ্যাসিড জিনিসটা কি? দেখো, খেয়াল করো, এই যে এই জিনিসটা দেখতে কেমন? বেঞ্জিনের মতো। মাথার উপর লাগাই দিলাম ওইচ, এটা দেখতে কেমন হয়ে গেল? ফেনল হয়ে গেল। এখন এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এই হাতে আছে NO2, এই হাতে আছে NO2, এই হাতে আছে NO2। তাহলে মানে কি ব্যাপারটা হচ্ছে তোমার, দেখো, এইটা যদি 1 নাম্বার কার্বনে হয় তাহলে এটা 2, এটা 3, এই যে এটা 2, এটা 3, এটা 4, 5, 6। তাহলে আমরা বলতে পারি 2, 4 এবং 6 এই তিনটা পজিশনে কারা কারা যুক্ত হচ্ছে ভাইয়া? NO2 যুক্ত হচ্ছে, তাই না? 2, 4, 6 কয়টা NO2? 3টা NO2। তাহলে ট্রাই নাইট। এবার জিনিসটা কি ছিল? ফেনল ছিল না? তাহলে 2, 4, 6 ট্রাইনাইট্রো ফেনল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? পিক্রিক অ্যাসিড। তাহলে 2, 4, 6 ট্রাইনাইট্রো ফেনল, এটাই হচ্ছে আমাদের পিক্রিক অ্যাসিড। তাহলে অপশন কি? বি হবে অ্যান্সার। এখন পিক্রিক অ্যাসিড থেকে একটু এক্সট্রা জিনিস বলে রাখি। দেখো, পিক্রিক অ্যাসিড কি হিসাবে ইউজ করা হয় ভাইয়া? বার্নল ক্রিম হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে ভাইয়া? বার্নল ক্রিম। এখন বার্নল ক্রিম কি জিনিস ভাইয়া? এটা তো আমি বুঝলাম না। আরে গাধা, খেয়াল করো ভালো করে। বার্নল শব্দটা আসছে বার্ন থেকে। কোথা থেকে আসছে? বার্ন। বার্ন মানে কি? পুড়ে যাওয়া, রাইট? বার্ন মানে কি ভাইয়া? পুড়ে যাওয়া। অর্থাৎ পুড়ে গেলে বা ক্ষত সৃষ্টি হলে সেখানে আমরা কোন ইউজ করি? বার্নল ক্রিম ইউজ করি। আর বার্নল ক্রিমের প্রধান উপাদান কি? পিক্রিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনে চলে আসি। দেখো, কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা যায়? আচ্ছা, কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষাটা কার জন্য? 1 ডিগ্রি অ্যামিনের জন্য। মনে থাকবে, কার্বিল অ্যামিন পরীক্ষা কার জন্য? 1 ডিগ্রি অ্যামিনের জন্য। এখন এটা দ্বারা আমরা কি কি শনাক্ত করতে পারি? দেখো, খেয়াল করো, আমরা মনে রাখবো এই যে কার্বন লেভেল পরীক্ষা মনে রাখবো ABC। এতে কি হয়? এতে হচ্ছে গিয়ে তোমার অ্যামিন, বিতে হচ্ছে গিয়ে আপনার বেস বা ক্ষার, আর সিতে হচ্ছে আপনার CHCl3, যাকে আমরা ভালোবেসে বলি ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। ওকে, এখন দেখেন, খেয়াল করেন, তাহলে অ্যামিন মানে হচ্ছে আর সিঙ্গেল বন্ড NH2, তার সঙ্গে বেস হিসেবে নিলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে আমরা CHCl3 যুক্ত করলাম।
তাহলে কি কি উৎপন্ন হবে দেখেন তো। উৎপন্ন হবে আর সিঙ্গেল বন্ড এন সি, এটাই হচ্ছে আমাদের সেই কার্বিল অ্যামিন। এবং এটার গন্ধ কেমন জানো? এটার গন্ধ যদি তুমি জানতে চাও তাহলে মাছের বাজারে চলে যাও। ওকে, আচ্ছা। তো দেখো, এই যে তোমার হচ্ছে উৎপন্ন হইলো কার্বিল অ্যামিন, আর কি কি উৎপন্ন হয় দেখো। আর এখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে গিয়ে তোমার পানি। কেন পানি? কারণ দেখো এখানে তোমার এই একটা হচ্ছে তোমার বিজারক, একটা হচ্ছে তোমার জারক, আর একটা হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করতেছে। সো বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া, আর জারণ বিজারণ বিক্রিয়ায় লবণ এবং পানি মাছ দিয়ে উৎপন্ন হবে, ঠিক আছে। ওকে, তো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারি যে কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা হয়? এক ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন শনাক্ত করা হয়। মাথায় রাখবা, কখনোই কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে 2 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায় না। আবার হ্যাঁ, অ্যারোমেটিক অ্যামিনও কিন্তু শনাক্ত করা যায়। ক্লিয়ার? পরে প্রশ্ন দেখো, নিচের বিক্রিয়ায় উপাদানে পি এবং কিউ কোন সেটে বিদ্যমান? অর্থাৎ সোজা বাংলায় আমাদের কাছে একটা বিক্রিয়া দেওয়া আছে, CH3 CH2 CHOH CH3, তার সঙ্গে যুক্ত করা হচ্ছে আয়োডিন এবং OH মাইনাস, এটা হচ্ছে আমাদের আর কি ক্ষারীয় একটা মাধ্যম, সেটা বোঝানো হচ্ছে। উৎপন্ন হচ্ছে পি এবং কিউ। তাহলে এখন পি কি আর কিউ কি? আচ্ছা, তো এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে ভাইয়া আয়োডোফর্ম টেস্ট। কি টেস্ট? আয়োডোফর্ম টেস্ট। আচ্ছা, আয়োডোফর্ম টেস্টটা একটু বুঝাই দিই। দেখো, অ্যালকোহল আয়োডোফর্ম টেস্ট দেয় মিথানল ব্যতীত। মিথানল অর্থাৎ CH3OH, CH3OH ব্যতীত বাকি যত অ্যালকোহল আছে সকল অ্যালকোহল আয়োডোফর্ম টেস্ট পরীক্ষা দেয়। শুধুমাত্র মিথানল আয়োডোফর্ম টেস্ট পরীক্ষা দেয় না, কারণ এটা কার্বন সংখ্যা কমতি থাকার কারণে সে আয়োডোফর্ম পরীক্ষা দেয় না। তো দেখো, এই যে অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলের সঙ্গে যখন আমরা আয়োডোফর্ম পরীক্ষা করবো, অর্থাৎ আয়োডিন যুক্ত করবো এবং একটা ক্ষার যুক্ত করবো, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি চাইলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। তাহলে এই যে আয়োডিন, আয়োডিনটা হচ্ছে তোমার জারক পদার্থ। তাহলে কি হবে দেখো, এই আয়োডিনটা উৎপাদন করবে তোমার হচ্ছে সোডিয়াম আয়োডাইড এবং CH3, যেটাকে আমরা ভালোবেসে বলি কি আয়োডোফর্ম, যেটা বর্ণ কেমন? হলুদ বর্ণের পদক্ষেপ, ঠিক আছে। এই হলুদ বর্ণের পদক্ষেপ দেখি আসলে আয়োডোফর্ম টেস্ট করা হয়। প্লাস এই যে অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলটা জারিত হবে, কারণ আয়োডিন হচ্ছে জারক। জারক কি করবে? এই অ্যালকোহলটাকে জারিত করবে। অ্যালকোহল জারিত হয়ে উৎপন্ন করবে কি? অ্যাসিড। আর অ্যাসিড মানে কি? আর সি ডাবল ও মাইনাস, তাই না? অ্যাসিড মানে হচ্ছে আর সি ডাবল ও মাইনাস। ওকে, ফাইন। তাহলে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে CH3 এবং আর সি ডাবল ও মাইনাস। তাহলে দেখি তো এটা কোথায় আছে। এই যে অপশন বি, CH3 CH2 সি ডাবল ও মাইনাস এবং CH3। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর 31 নম্বর কোশ্চেন, নিচের অ্যামাইড গুলোর মধ্যে কোনটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আচ্ছা, মাথায় রাখবা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ যে বিক্রিয়াটা আছে, এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনের জন্য। কয় ডিগ্রি অ্যামিনের জন্য ভাইয়া? 1 ডিগ্রি অ্যামিনের জন্য। ক্লিয়ার? কোনো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন এখানে অংশগ্রহণ করতে পারে না। এখন 1 ডিগ্রি অ্যামিনের সংকেতটা কেমন? 1 ডিগ্রি অ্যামিনের সংকেতটা হচ্ছে CH3NH2, অর্থাৎ সেখানে নাইট্রোজেনের সঙ্গে 2টা হাইড্রোজেন থাকবে। ক্লিয়ার? 2 ডিগ্রি অ্যামিন দেখতে কেমন? 2 ডিগ্রি অ্যামিন দেখতে এরকম, CH3NH, আর এখানে একটা CH3, অর্থাৎ সেখানে তোমার হাইড্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন থাকবে একটা। আর 3 ডিগ্রিটা কেমন ভাইয়া? 3 ডিগ্রি হচ্ছে সেখানে এই হাইড্রোজেনটা বাদ, সেখানে আরো একটা CH3 চলে আসবে, আরো একটা CH3 চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখন দেখো, খেয়াল করো, এই যে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, এরা তো তোমার হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেয় না। দেয় কারা? শুধুমাত্র 1 ডিগ্রি। তাহলে দেখি তো 1 ডিগ্রি কই আছে, কই আছে? প্রশ্নে বলছে কি কোনটি অংশগ্রহণ করে না। দেখি তো 2 ডিগ্রি কই আছে। এই যে সি, সি নাম্বার দেখো 2 ডিগ্রি আছে। তাহলে এটা কি অংশগ্রহণ করবে? না, এটা অংশগ্রহণ করবে না। 32 নম্বর কোশ্চেন, 32 নম্বর কি বলছে? 4 থেকে 7 অ্যাটমসফিয়ার বায়ু চাপ এবং 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ফিনেট, সোডিয়াম ফিনেট পানিটা কি? সোডিয়াম ফিনেট পানিটা হচ্ছে তোমার এই যে বেনজিন বলয়, তার সঙ্গে ONA। এই সোডিয়াম ফিনেট তার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া, রাইট? আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত করব 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ। এই যে 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কি উৎপন্ন হবে জানো? তাহলে উৎপন্ন হবে তোমার এই যে এইখানে তোমার হচ্ছে ONA থাকবে, আর এখানে চলে আসবে COOH। আচ্ছা, এবার তারপর এই যৌগটাকে আমরা কি বলছি? উৎপন্ন যৌগটাকে HCl দ্বারা আদ্র বিশ্লেষণ করতে হবে। তাহলে এই যে HCl চলে আসলো, এবার আমরা আদ্র বিশ্লেষণ করি। তাহলে HCl থেকে H প্লাস যাবে, H প্লাস দিয়ে সোডিয়ামটাকে প্রতিস্থাপন করবে, উৎপন্ন হবে দেখো তোমার, উৎপন্ন হবে তোমার এই যে OH
আর এখানে আগে থেকেই তো আমাদের COOH ছিল। ঠিক আছে, তাহলে এটার নামটা কি দেখেন তো? এটার নাম হচ্ছে ভাইয়া স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। এখন তোমরা ভালো করে মনে করে দেখো তো, স্যালিসাইলিক অ্যাসিড কোন বিক্রিয়ায় পাওয়া যায়? আমরা সবাই জানি স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায় কোব বিক্রিয়ায়। কি বিক্রিয়ায়? কোব বিক্রিয়ায়। ওকে, অ্যান্সারটা কি? কোব বিক্রিয়া। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই এবং লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে দেখো C6H5CH। তাহলে C6H5CH মানেটা কি? C6H5 থাকলেই বুঝবা যে সেখানে একটা ফিনাইল মূলক, আর এখানে আছে CH। তাহলে দেখেন তো, এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, এটা হচ্ছে আমাদের তার পাশের কার্বন, এটাকে আমরা বলতে পারি আলফা কার্বন। এখন এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে মাথায় রাখবো এখানে আমাদের কোনো আলফা হাইড্রোজেন নাই। কি নাই? আলফা হাইড্রোজেন নাই। আচ্ছা, তার সঙ্গে আমরা যুক্ত করতেছি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড। কয় মোল আসতেছে? 2 মোল। উৎপন্ন হচ্ছে আপনার একবার অ্যালকোহল। এই যে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে না, দেখেন তো এটা কি অ্যালকোহল না? আরেকবার উৎপন্ন হচ্ছে কি? অ্যাসিডের লবণ, অ্যাসিড সল্ট। আচ্ছা, এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে আমরা ভালোবেসে বলি ভাইয়া ক্যানিজারো রিয়াকশন। ঠিক আছে, ক্যানিজারো রিয়াকশন। অর্থাৎ আলফা হাইড্রোজেন না থাকলে পরে সেটা কোন বিক্রিয়া দেয়? ক্যানিজারো রিয়াকশন দেয়। আর আলফা হাইড্রোজেন থাকলে পরে, সেটা কোন রিয়াকশন দেয়? অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। ওকে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো ভাইয়া? ক্যানিজারো বিক্রিয়া বলবো। ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এই ছিল আজকের মতো ক্লাস। যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস করেছো তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভাইয়া থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো এরকম আরো ক্লাস যদি রেগুলার পেতে চাও তাহলে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এবং এই চ্যানেলটাকে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। ইনশাল্লাহ অনেক চমৎকার চমৎকার ভিডিও এবং অনেক চমৎকার চমৎকার ক্লাস তোমরা পাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।